আমার প্রিয় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, বানেশ্বর কলেজ এবং সারা বাংলাদেশের আমার এই চ্যানেলে যারা এই ক্লাসটি দেখছো সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায়ী হিসাবে বেসিক ক্লাস। প্রতিদিনই আমরা মনে হয় বেসিকেই ঘুরে যাচ্ছি বারবার। তো দেখো, এই অঙ্কটার মধ্যে, এই অংশীদারি ব্যবসায়ের অঙ্কের মধ্যে কি কি তথ্য থাকে। ব্যবসা শুরু করলে তখন তো অংশীদারেরা থাকবে। বলো তো কয়জন অংশীদার আছে আজকে আমাদের? তিনজন। নাম কি কি অংশীদারদের? এই যে নাম বলেছি, একটা অংশীদার ছিল ক, আমরা বলেছি একটা অংশীদার ক, আর একটা খ, আর একটা গ। এবার কিছু তথ্য, সবাই মূলধন দিবে ব্যবসায়ে। কে কত মূলধন দিয়েছে বলো? 20,000। আজকের অঙ্কটা একটু ছোট। 20,000, 15,000 আর হলো কি 10,000, এই পরিমাণ মূলধন দিয়েছে। এবার অংশীদারদের একটা অধ্যায় ক্লোজ হলো। এবার অতিরিক্ত মূলধন দিয়েছে কি কেউ? দেখো তো অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন কে দিয়েছে? ক না খ? ক দিয়েছে অতিরিক্ত মূলধন। তাহলে কত টাকা দিয়েছে অতিরিক্ত মূলধন? 6,500 টাকা দিয়েছে অতিরিক্ত মূলধন। এবার এই অতিরিক্ত মূলধন থাকলে তার একটা তারিখ আছে অতিরিক্ত মূলধন দেওয়ার, 1/7, তাই না? 1/7 তারিখে অতিরিক্ত মূলধন দিয়েছে। দেখো তো, এবার ব্যবসায়ী কি কোনো ধরনের ঋণ দেওয়া আছে? আছে। ঋণ আছে না নাই? আছে। কে দিয়েছে সেই ঋণ? খ দিয়েছে। কত টাকা ঋণ দিয়েছে? এটা হলো অতিরিক্ত মূলধন। আর এর পাশে খ দিয়েছে, এটা ঋণ। কয় টাকা যেন? 4,500। এটা হলো ঋণ। এবার বলো, ঋণ দেওয়ার কোনো তারিখ উল্লেখ আছে কিনা? এই যে 1/7। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ব্যবসায় মূলধন দিয়েছে, অতিরিক্ত মূলধন দিয়েছে, ঋণ দিয়েছে। এবার অবশ্যই ব্যবসা থেকে উত্তোলন আছে। উত্তোলন আছে। কত কত উত্তোলন আছে বলো? ক খ গ। 6,000, 3,000 আর 4500 এরকম উত্তোলন আছে, তাই না? আচ্ছা, আর কি আছে অঙ্কের মধ্যে? উত্তোলনের সুদ ধার্য করতে বলেছে, তাই না? বলেছে, স্পষ্ট বলেই দিয়েছে অঙ্কের মধ্যে। কত কত করে সুদ ধার্য বলেছে? সুদ হলো ক, খ আর গ। কত করে? উত্তোলনের সুদ এমনি দেওয়া আছে, সেটাই তো বলছি। 100 টাকা, 145 টাকা না স্যার, খালি শুধু 145 আর পরেরটা 75। এই হলো উত্তোলনের সুদ। এবার মূলধনের সুদের বিষয়ে কিছু বলা আছে? স্পষ্ট কোনো কিছু বলা নাই যে এত পার্সেন্ট ধরতে হবে বা এত পার্সেন্ট। আচ্ছা, এই যে মূলধন দিয়েছে, মূলধনের সুদের পরিমাণ হলো, মূলধনের সুদ ধরতে হবে 5%। আচ্ছা, উত্তোলনের উপরে 5% যে বলেছে, কিন্তু সেই 5% এখন আর কাজে লাগবে না। সে 5% কাজে লাগবে না, কারণ অঙ্কের মধ্যে একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? যে উত্তোলনের উপরে এত এত করে সুদ ধরতে হবে, একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এটা ক্যালকুলেশন লাগবে না। এখন ক নম্বর প্রশ্নে আসো। এখান থেকে তথ্য নিয়েছি যে আমার ব্যবসা শুরু করেছি তিনজন অংশীদার, ক খ গ। 20, 15 আর এটা 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসায়ের চলাকালীন অবস্থায় বিভিন্ন সমস্যার কারণে, মূলধন স্বল্পতার কারণে ক ব্যবসায় অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে কত? 6,500। এবং আবারও মূলধন সরবরাহের কারণে যখন নগদ অর্থের সমস্যা হয়েছে, খ ব্যবসায় ঋণ দিয়েছে 4,500। এই হলো এটুকু দেওয়া ব্যবসায়ীকে। এবার ব্যবসায়ী থেকে নিয়েছে সম্ভাব্য মুনাফার আশায় ক খ গ সবাই উত্তোলন করেছেন। এবার উত্তোলনের উপরে সুদও ধার্য করেছে, প্রশ্নেই বলে দেওয়া আছে। কাজে আমাদেরকে আর উত্তোলনের উপরে আলাদাভাবে কোনো সুদ ধার্য করতে হবে না। এবার মূলধন যে দিয়েছে ব্যবসায়, মূলধনটার বিনিময়ে একটা উদ্দেশ্য ছিল, মূলধনের উপরে সুদ ধার্য করতে হবে। উত্তোলন যে দিয়েছে, উত্তোলনের উপরে ব্যবসা প্রতিষ্ঠান সুদ ধার্য করবে। এখন আমরা আসছি ক নম্বর প্রশ্নে। কি বলেছে ক নম্বর প্রশ্নে? কয়ের মূলধনের সুদ, তাই তো? এবার দেখো তো, আগে আমরা এটুকুর মধ্যে হবে কয়ের মূলধনের সুদ। ক নম্বর প্রশ্ন উত্তর করছি। ক নম্বর প্রশ্নে আবারও কয়ের মূলধনের সুদ নির্ণয়, এটুকুতে 1 মার্কস। ঠিক আছে, ক মূলধন কত দিয়েছিল? দেখো ক্যালকুলেশন কিভাবে হচ্ছে। সুদ সমান সমান 20,000, কত পার্সেন্ট বলেছিল? 20,000 ইন্টু
5%, এইটুকু একটা থাকলো, যোগ যোগ কত দিয়েছে অতিরিক্ত 6500 ইনটু 5% ইনটু আবার হাফ। ঠিক আছে, বুঝলাম কিছু? আলাদা আলাদা ভাবে করলাম। এটা হলো পুরো বছরের সুদ কাটতে হবে, আর এই টাকা পুরে হাফ বছরের সুদ কাটতে হবে। 20000 এর 5% সমান সমান কত? 1000 যোগ 6500 এর 5% আর হাফ কত? 163 সমান সমান 1163। কয়ের এক অংশের উত্তর হলো। এবার ক্ষয়ে আসি, মানে কয়ের দ্বিতীয় অংশ কি বলছে? ক্ষয়ের ঋণের সুদ, তাই না? এই অঙ্ক পুরানোটা ভিডিওতে থাকবে, ইউটিউব থেকে পাবে পরে। এবার আসো ক্ষয়ের কি? ঋণের সুদ। অঙ্ক বোঝো। খ দেখো কি দিয়েছিল? ব্যবসায়ের ঋণ কত টাকা দিয়েছিল? তাহলে আমরা বলবো এখানে একটা সুদ বলেছি, মূলধনের সুদ নির্ণয়। এবার বলবো ঋণের সুদ নির্ণয়। তারপরে সুদ সমান সমান 4500 ইনটু, এটা কি দেওয়া আছে কত পার্সেন্ট দিয়ে গুণ করব? সবাই ভালো করে একটু মনে রাখি, ঋণের কথা বলা থাকলে 6% সুদ ধরতে হয়। আর এখানে তারিখ বলে দেওয়া আছে ঋণ নেওয়ার। দেখো ঋণ কয় তারিখে দিয়েছিল? 1/7, ব্যবসায় জুলাই মাসের 1 তারিখে। তাহলে অবশ্যই 6 মাসের হবে, তাই না? তাহলে 6% ইনটু হাফ, বুঝা গেছে? 6% ইনটু হাফ, তাহলে সুদ সমান সমান দিয়েছিলাম ঋণ 4500, ঋণের থাকলে সেখানে 6% সুদ ধরতে হয়। আর আমরা কি করলাম? যেহেতু অর্ধেক বছর ধরতে হবে, জুলাইয়ের 1 তারিখ, সেই জন্য হাফ দিয়ে গুণ করেছি। কয় টাকা হলো? 135 টাকা। ক নম্বর প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেছে। এবার আমরা আসি খ নম্বর প্রশ্নে। কি খ নম্বরে? অবশ্যই লাভ লোকসান আবন্টন করতে হবে, তাই কিনা? এখানে কি এরকম কোন লাইন বলা আছে যে বেতন টেতন আছে কিছু? বেতন উত্তোলন করে নিয়েছে বা করেনি, এরকম কিছু আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা খ এর জন্য ফরম্যাট দেখে নিই। খ নম্বর প্রশ্ন আমি সবই মুছে দিচ্ছি এগুলা, কারণ তোমাদের কাছে তোমরা পরে আবার প্রশ্ন থেকে আমাকে বলবে। যারা ইউটিউবে দেখছো, ক্লাসটা দেখবে, তাদের জন্য এই যে ছোট করে তথ্যগুলো তুলে দিয়েছি, যে মূলধন, উত্তোলন, ঋণ, সবগুলা বিষয় থাকছে অঙ্কটার মধ্যে। একটা অঙ্কের মধ্যে ঋণ থাকলে সাধারণত উত্তোলন থাকে না, উত্তোলন থাকলে মূলধন থাকে না। চলে আসছি আমরা লাভ লোকসান আবন্টনে। যারা আগে থেকে শখ কাটা আছে, বাসায় থেকে চেষ্টা করেছো, তারা একটু দেখো লাভ লোকসান আবন্টনে আমরা ফরম্যাট শখ কেটে নিচ্ছি। যেহেতু ভিডিও ক্লাস, আমরা একটু সংক্ষেপে দ্রুত করার চেষ্টা করছি। লাভ লোকসান আবন্টন হিসাব, এটা সাধারণত 31/12 তারিখে করতে হয়। আমরা চলে আসি এই সংক্ষিপ্ত আলোচনার জন্য। আমরা শুরু করব কি দিয়ে? নিট মুনাফা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে এবং থাকে 10,300 দেওয়া আছে হলো নিট মুনাফা। এটা নিয়ে শুরু করতে হয়। এবার আমাদের অঙ্কের প্রসেস হলো উত্তোলনের সুদ, অন্য বিনিয়োগের সুদ, যে কোনো আয় থাকলে এই আয়ের পাশে যোগ হবে। সাধারণত উত্তোলনের সুদ আমরা জানি 3 জন ব্যবসা শুরু করেছে, ক, খ, গ। উত্তোলনের সুদের কথা প্রশ্নে বলে দেওয়া আছে। ক কত টাকা? ক এর টাকা বলা আছে 100, খ এর 45 আর গ এর হলো 75। এই মিলে টোটাল উত্তোলনের সুদ কত? 220 টাকা। আয় পাশে আর কিছু আছে? নাই, আয় পাশে কোনো কিছু নাই। তাহলে আমরা এটা যোগ করে নিব। তাহলে আমার হলো 10,520 টাকা। এই হলো আয়ের পাশ। এবার আমরা দেখব আমাদের ব্যয়ের অপশনে, ডেবিট অপশনে, যে আমরা এখানে সাধারণত শুরু করি হলো মূলধনের সুদ নিয়ে। মূলধনের সুদও এরকম ভাবেই ক, খ আর গ। মূলধনের সুদ আমাদের প্রথমটাই বের করা আছে, ক এর বের করা আছে 1163 টাকা। ক নম্বরের সুদ ক এ বের করা আছে
1163, তাহলে পরের গুলা শুধু 5% কাটলেই হবে। পরে মূলধন যা, তারপর 5%, কত? 750, আর গয়ের 500। যা মূলধন দিয়েছিল যোগ করলে কত টাকা হবে? 2413 টাকা হবে আমাদের মূলধনের সুদ। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিই। মূলধনের সুদের পরে আমাদের নিয়ে আসতে হয় ওই প্রশ্নের মধ্যে যদি কোনো বেতন, কমিশন ইত্যাদি বিষয় থাকে, কোনো ব্যয়টা যেটা ডেবিট করা হয়নি এই মুনাফা নির্ণয়ের সময়ে, ডেবিট করা হয়নি মুনাফা নির্ণয়ের সময়, তাহলে সেটা অঙ্কের মধ্যে নিয়ে আসতে হবে। সো কত টাকা আছে বেতন? ডেবিট করা হয়েছে, তাহলে বেতনটা প্রশ্নের মধ্যে আসবে না। যে বেতনটা অঙ্কের মধ্যে আছে সেই প্রশ্নটা এখানে ডেবিট করা হয়ে গেছে, তাই আসবে না। এরপরে বেতনের পর ঋণের সুদ নিয়ে আসতে হবে আমাদেরকে। ঋণের সুদ, এই ঋণের সুদ হলো ক্ষয়ের ঋণের সুদ। ঋণের সুদ পাবে হলো খ, সেজন্য কয় টাকা পাবে? 135 টাকা হলো ঋণের সুদ। আর কিছু আছে ব্যয়? আর ব্যয় নাই। দেখো মোট মূলধনের সুদ, ঋণের সুদ, আর যদি প্রশ্নের মধ্যে বলা না থাকতো যে ডেবিট করা হয়ে গেছে, তাহলে আমরা বেতনটাকে এখানে নিতাম, কিন্তু ডেবিট করা হয়েছে আর নিব না। এখন আমরা 10,520 থেকে মাইনাস করব 2413 আর 135, তাহলে পেয়ে যাব হলো মুনাফার অংশ। মুনাফার অংশ 7,900 তো বলা যাবে না এখানে, এখন বলতে হবে আবার ক, খ আর গ। আচ্ছা, ক, খ, গ। এবার আমরা বলবো পুরো যে অঙ্কটা, এই যে মুনাফা হলো কত জন বললে? 7,972 এরকম। আচ্ছা, 7,972 টাকা মুনাফা আসছে কি করে? মোট আয় 10,520, সেখান থেকে যে ব্যয়গুলা বাদ দিলাম, অবশিষ্ট থাকবে, কিন্তু আমরা এটা ক, খ যোগ করে নিব হলো 7,920 টাকা। এটা এই পাশে দেখাতে হবে যে ক, খ, গ কত পাচ্ছে। এবার ব্যবসায় অনুপাত দেওয়া আছে, কত কত অনুপাত দেওয়া আছে? 2:2:1। অঙ্কে অনুপাত দেওয়া আছে, কিভাবে লাভ বন্টন হবে? 2:2:1। তাহলে আমরা যদি এভাবে বন্টন করি, মোট 2 2 4 1 5, তাহলে ক পাবে হলো, ক পাবে যে 7,972 টাকা। 7,972 ইন্টু উপরে 2 নিচে 5, পরের জন্য তাহলে 7,972 ইন্টু উপরে 2 নিচে 5, এর পরের জন 7,972 ইন্টু 1/5 সমান সমান করে আমাকে একটু হেল্প করো। 3,189। সবাই বললে হবে না? 3,189। 89 পরের জন্য তাহলে 3,189 এবং 1,594। এবার 9 9 18 আসলে কত হচ্ছে? মিলেছে? আচ্ছা, 72। একটা দাগ দিয়ে আমরা এর পাশে পার করে দেব মুনাফার অংশ। এবার দেখবে লাভ লোকসান আবন্টন হিসাবের দুই পাশে সমান হয়ে গেছে 10,520 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সহজ অধ্যায় একটু মনোযোগ দিলেই আমাদের পক্ষে অঙ্কটাই 4 মার্কস পাওয়া সম্ভব। তাহলে আমরা এই ক্লাসটা দেখলাম। এটা কত নম্বর বোর্ডের প্রশ্ন ছিল যেন? ঢাকা বোর্ড 2015 সালে এই প্রশ্নটা এসেছে। তোমরা যদি কেউ বইয়ের সাথে মিলাতে চাও সেটা মিলাতে পারবে। অনেকগুলো তথ্যবহুল অঙ্ক এটা। এবার আমরা চলে আসবো অংশীদারদের মূলধন হিসাবে। 3 জনের চেয়েছে নাকি 2-1 জনের চেয়েছে? তাহলে আমরা একটু অংশীদারদের মূলধন হিসাবে শর্টকাট টিম। অংশীদারদের মূলধন হিসাবে শর্টকাট টিম। এবার তারিখ লাগবে। ছক এমন নয় যে আমি যেভাবে কাটছি এরকমই হতে হবে, তুমি তোমার মতো করে নিতে পারবে।
কিন্তু এই যে ডেবিট আর ক্রেডিট যেন এভাবেই থাকে, এটা আবার পণ্ডিতি করা যাবে না। অংশীদারদের মূলধন হিসাব এটা কয় তারিখে করব? বছরের শেষ দিন 31/12 যে সাল দিবে, অঙ্কে আছে মনে হয় 14 সাল। তিনজনের নাম বসাইছি। আমরা বছরের শুরুর দিন যখন ব্যবসা শুরু করেছিলাম তখন কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম? তাহলে ওই তারিখ ছিল 2014, 15, 20। তোমরা যেটা দ্বারা মনে করো যে সালের প্রশ্ন সেই সাল অনুযায়ী 2014 জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে জানুয়ারি 1 ওই তারিখে আমরা শুরু যখন করব তখন বলবো হলো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডিতে যে যত টাকা নিয়ে শুরু করেছিলাম এটা কত? 20। প্রথম জন 20,000, দ্বিতীয় জন 15,000, পরের জন 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। বছরের মাঝামাঝি সময়ে কি করেছি? এটা হলো জুলাইয়ের 1 তারিখ। এটা নগদ বলে নিয়ে আসলে ভালো হয়। নগদ টাকা মূলধন স্বরূপ দিয়েছিল কত টাকা? 6,500 টাকা। এরা কেউ দেয় নাই। এবার খাওয়া দিয়েছিল কি একই তারিখে? জুলাইয়ের 1 তারিখ কি দিয়েছিল? ঋণ দিয়েছিল। কে দিয়েছিল? খাওয়া দিয়েছিল। কত টাকা? 4,500 টাকা দিয়েছিল। কেউ দেয় কিনা? হ্যাঁ, যদি অঙ্কের মধ্যে ঋণ নিয়ে আলাদা কথা বলা না থাকে ঋণকে নিয়ে আসা যাবে। যদি ঋণ হিসাব প্রস্তুত করো এইটা না বলা থাকে অঙ্কের মধ্যে, যদি ক খ বা গ ক ক কোথাও ঋণ হিসাব প্রস্তুত করো খতিয়ান এটা না বলা থাকলে ঋণ নিয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলো ঋণ তো হলো। এখন বলো, আচ্ছা গাইডে নাই বাদ দিচ্ছি। ঝামেলা বাঁধবে না। আচ্ছা আমি বলছি এর আগে এর পরের দিন যখন অঙ্ক করাবো যে অঙ্কটায় ঋণ হিসাব প্রস্তুত করা আছে সেটাই নিয়ে আসবো। যদি আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ব্যবহার করি তাহলে ঋণকে নিয়ে আসা সম্ভব। আরেকটা বিষয় হলো যে হিসাব বিজ্ঞান পদার্থ রসায়নের মতো এত তোমার পিওর বিজ্ঞান নয় যে যেটাকে বলতে হবে এই কাজটা আমি করলাম আর আমি হলো আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত, যা করলাম তাই ঠিক, এরকম না। তুমি নিজের মন্তব্য বসাতে পারবে, নিচে বলে দিবে যে এইটা এখন গাইডে এইটাতে এই আছে, ওই স্যার ওইরকম করে পড়াইছে বিধায় হবে না এমনটা নয়। তুমি তোমার যুক্তিটা নিচে পেশ করতে পারবে, এই জ্ঞান এই সক্ষমতাটুকু তোমাকে দিয়েছেন। তবে আমার যদি যে জিনিসটা নীতিতেই বলেছে না চলবে না, ডেবিটটাকে ক্রেডিট করলাম, ক্রেডিটটাকে ডেবিট করলাম, এরকম পরিবর্তন আবার করা যাবে না তোমার স্বাধীনতা থাকলেও। লক্ষ্য করি ঋণ বাদই দিলাম। এরপরে কি নিয়ে আসবো বলো? মূলধনের সুদ। আচ্ছা ঠিক আছে, মূলধনের সুদ নিয়ে আসতে হবে আগে। তাহলে ডিসেম্বরের 31 তারিখ, ডিসেম্বর 31 মূলধনের সুদ নিয়ে আসো। কয় টাকা করে কে পেয়েছিল? কত? 1163। পরের জন 750, পরের জন পুরোপুরি 500। মূলধনের সুদ হলো। এবার ঋণ তো নিয়ে আসলে না, কিন্তু ঋণের সুদ নিয়ে আসবে না। ডিসেম্বর 31 কি করব? ঋণের সুদ নিয়ে আসলাম 135 টাকা। আচ্ছা তারপরে কি করব? ডিসেম্বর 31 বেতন নিয়ে এসেছি কত টাকা করে? গোয়াখালী কত টাকা? 2,400। আর কিছু আছে? আর কিছু আছে? এবার তাহলে ডিসেম্বরের 31
মুনাফার অংশ আমরা বন্টন করেছি, লাভ লোকসান আবন্টনে কত করে পেয়েছিল? 3189 3189 আর ইনি পেয়েছিল 1594। আর কোনো তথ্য বাকি থাকলো না, যোগ করবো আমরা। 30,852 মোট পাবে 30,852। আচ্ছা, পরের জন কত পাবে? 20,274 20,274। এর পরের জন 14,494। আচ্ছা, পরে যোগ করে নিও। এমন হতে পারে একটু যোগের বিচ্যুতি ঘটতে পারে, তোমরা করে নেবে, আমি তোমার সিস্টেম শেখানোর দায়িত্ব। এরপরে আসো, এখানে চলে আসি, উত্তোলন করা ছিল কিনা অঙ্কে? 2014 সাল বসাইছি ওখানে। ডিসেম্বরের 31 তারিখ কি বলবো? উত্তোলন কত করে উত্তোলন করেছিলাম সবাই? 6,000, 4,000, 3,000। আর ক কত? 3। আর এটা 4,500। লক্ষ্য করি। এরপরে এবার আসো ডিসেম্বর 31 কি দিব এখানে? উত্তোলনের সুদ কত করে অঙ্কে বলে দেওয়া ছিল? কত? 75। এই টাকাটা বাদ দিব আমরা, প্রথম জন এই টোটাল থেকে এটা বাদ দিব, তাহলে পেয়ে যাব ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি, এটা পেয়ে যাব। তাহলে আমরা মোট ফিগার একই থাকবে 30,852। এবার এখান থেকে একটু বাদ দাও, 6,100 বাদ দাও, 24,700। 24,752। এরপরের জন দেখো তো, মোট হলো 20,274। সেখান থেকে বাদ দিয়ে আমরা 3,045। হ্যাঁ, এটা এই যোগফল। হ্যাঁ, 19,074 এরকম। আর যোগটা তোমরা একটু পরে আবার ঠিক করে নিও। আমাদের যেহেতু সংক্ষিপ্ত ভিডিও ক্লাস, এর মধ্যে যদি আমরা বারবার এরকম যোগ কারেকশন করতে যাই তাহলে সময় অনেক বেশি লেগে যাবে, ছাত্রছাত্রীদের মেগাবাইট ফুরাই যাবে, দেখবে না। লক্ষ্য করো, এখান থেকে এইটুকু বাদ দিলে থাকছে 24,752। পরে আসো 20,274 না, এখন 19,000 হয়ে গেল। 19,000 শূন্য তো লাগবে না, হ্যাঁ? হ্যাঁ, 19,074। 19,074 থেকে 3,045 বাদ দিলে কত থাকবে? একটু তাড়াতাড়ি বলো। মেগাবাইটের দাম নাই না? কিনে পড়তে আসো সবগুলা, ক্যালকুলেটর নাই কারো কাছে? এতক্ষণ দ্বারা দেখো 16,033। 16,033। আচ্ছা, যারা ক্লাসটা দেখবে তোমরা একটু দেখো, প্রসেস বুঝে নিও, এই যোগ করার আশায় বসে থাকো না। 14,494। এটা থেকে এটুকু বাদ দিলে যা থাকবে সেটা এখানে বসবে। এই হলো আমার অংশীদারদের মূলধন হিসাব। এই হলো অংশীদারদের কি মূলধন হিসাব। এই আমার একটা ডিটেলস অঙ্ক হলো 2015 সালে ঢাকা বোর্ডের এই প্রশ্নটা এসেছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই ক্লাসটা দেখছো, প্রতিনিয়ত বিভিন্ন অধ্যায়ের ক্লাস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা চেষ্টা করব পরীক্ষার আগেই, যেগুলা এই বছরের এইচএসসি ফাইনাল পরীক্ষার আগেই আমরা সুযোগ যতটুকু পাবো প্রতিদিন একটা করে ক্লাস ছাড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।